কিন্তু সৃষ্টিশীল মানুষ তাদের ছবি আমি তুলি। আমার সঙ্গে একটা ব্যাগ থাকে, আগেও থাকতো, সেই ব্যাগে একটি ক্যামেরা আর সঙ্গে অবশ্যই একটি অটোগ্রাফ খাতা থাকতো। আমি প্রথম অটোগ্রাফ সংগ্রহ করা শুরু করলাম মুক্তিযুদ্ধের ঠিক পরে 1971 সালের 18 ডিসেম্বর। সেদিন আমি হাঁটতে হাঁটতে তেজগাঁ যে বিমানবন্দর ছিল আমাদের আগের বিমানবন্দরটা, সেখানে আমি গেলাম। দেখলাম যে প্রচুর আওয়াজ হচ্ছে, গোলাগুলির আওয়াজ, মাইন ফুটছে, সেগুলোর আওয়াজ। কারণ পাকিস্তান সেনাবাহিনী ওরা বিমানবন্দরের চারিদিকে এবং এয়ারপোর্ট রোডের এদিক সেদিক মাইন রাস্তা রাস্তায় পুঁতে রেখেছিল, যাতে মানুষ পাড়া দিলে মারা যায় ইচ্ছে করে। সেরকম একটা পরিস্থিতিতে অনেক লোক মুক্তিযোদ্ধারা আসছে এবং একটা ইউফোরিয়া এরকম একটা পরিস্থিতি ওই ক্যান্টনমেন্টের ভিতরে এয়ারপোর্টটায়। হঠাৎ করে দেখলাম যে ভারতীয় বিমান বাহিনীর একটা হেলিকপ্টার। আমি খুব কিউরিওসিটি বশত শেষ হেলিকপ্টারের সামনে গেলাম। তখন দেখলাম যে নিউজ হেডলাইন্স হয়ে গিয়েছিল তার কয়েকদিন আগে ভারতের একটা বিমান খুব সম্ভবত এই বসিলায় ভূপাতিত হয়েছিল, 2 জন পাইলট তারা পাকিস্তান আর্মির হাতে ধরা পড়েছিল। আমি জানতাম যে তাদেরকে মেরেই ফেলেছে, কিন্তু ওই দিন তাদের চাক্ষুষ দেখলাম ফ্লাইট লেফটেন্যান্ট কেনেথ লেমন্টিয়ার এবং ফ্লাইট লেফটেন্যান্ট ভুটান ভারতীয়। তারা 71-এর মুক্তিযুদ্ধের সময় ওই শেষের দিকে ধরা পড়েছিল। আমার তখন হাত নিষ্পিস, আমার হাতে ক্যামেরা নেই। ওই সময়টায় 16 ডিসেম্বর 17 ডিসেম্বর আমি আমার পরিচিত স্টুডিও যেগুলো ছিল গ্রিন রোডের স্টুডিও নিহার, আমি ক্যামেরা খুঁজেছিলাম, কিন্তু কেউ আমার মতো অসুখী তরুণকে ক্যামেরা ধার দেয়নি। তো সেই দিন আমি কি করবো, একটা স্মৃতি আমার রাখা দরকার। আমি মাটি থেকে মানে এক টুকরো কাগজ নিলাম, সঙ্গে কলম নাই। একজন মুক্তিযোদ্ধা একটা বল পেনের মতো একটা কলম দিলেন আমাকে। ভুটানি এবং ফ্লাইট লেফটেন্যান্ট কেনেথ লেমন্টিয়ার ভারতীয় বিমান বাহিনী, তাদের অটোগ্রাফ পেলাম। আরেকজন সৈনিক, এটা খুবই হাস্যকর মনে হয় এখন, আমি তাকে মানে জানিও না উনি ভারতীয় বাহিনীর কোন মানে ডিভিশনের। তাকে বললাম, সে একটা স্বাক্ষর দিল। পরে জানলাম যে তার বাড়ি টাঙ্গাইলে, উনি বাঙালি, কিন্তু চেহারায় কথায় বোঝা যায় না। তার নাম মনোহর লাল। তারা হয়তো ইতিহাসে নেই 3 জনের একজনও, কিন্তু আমার অটোগ্রাফ সংগ্রহের ভিত্তি সেই 18 ডিসেম্বর মুক্তিযুদ্ধের 2 দিন পরে শুরু। তারপর তো আমি জানুয়ারি মাসে পোর্ট্রেট ফটোগ্রাফি শুরু করলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট পোর্ট্রেট ফটোগ্রাফি 120 বক্স ক্যামেরা। অটোগ্রাফ খাতা আমি যাদের কাছে দিতাম, যারা লেখক শিল্পী, লেখক কবি সাহিত্যিক, তারা কবিতা লিখে দিতেন, 2-4 লাইন লিখে দিতেন। কিন্তু যারা চিত্রশিল্পী তারা কিন্তু কিছু বলা লাগতো না। তখন এত আনাড়ি ছিলাম, বেকুব ছিলাম যে কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ার জন্য আমার ভিতরে এক ধরনের তৃষ্ণা ছিল, কিন্তু সেটা কেউ বুঝতে পারতো না, কারণ এত ভীতু ছিলাম আমি। হাত কাঁপতে কাঁপতে খাতা এগিয়ে দিতাম, তারা ছবি কিন্তু এগিয়ে দিত। এবং আপনার নাম শুনলে অবাক হয়ে যাবেন যে আমার নিজের চোখে দেখা শিল্পাচার্য জয়নুল আবেদিন কিভাবে ছবি আঁকে, শিল্পী কামরুল হাসান কিভাবে ছবি আঁকে, বছরের পর দেখেছি কামরুল হাসান, এস এম সুলতান, এইসব বিশ্ববরণ্য কীর্তিমান মানুষদের ছবি আঁকা আমি দেখেছি এবং এই জেনারেশনের আমি দেখছি। এই যাদের কাছে এমনকি প্রথম যখন পশ্চিম বাংলায় গেলাম কলকাতায় 85 সালের জানুয়ারি মাসে শান্তিনিকেতনে গেলাম, তখন কেজি সুব্রমণিয়াম থেকে শুরু করে যোগেন চৌধুরী এবং অনেকের সাথে পশ্চিম বাংলায় যোগাযোগ হলো। সত্যজিৎ রায়, তাদের যখন খাতা দিই তারা কিন্তু প্রায় যারা ছবি আঁকে ছবি এঁকে দিল এবং কেজি সুব্রমণিয়াম একই সঙ্গে 7টা ওয়াটার কালার করে দিল। আমার কাছে অটোগ্রাফ খাতা ঠিক ছিল না তখন, একটা পুরনো ক্যালেন্ডার কলকাতার রাস্তা থেকে নেয়া, পেছন দিকটা ছিল সাদা প্লেন, ওর মধ্যে উনি 7টা ওয়াটার কালার এঁকে দিল একদিন। আমার কাছে অবাক বিস্ময়কর। আমি পোর্ট্রেট করে চলে যাদের কাছ থেকে চলে আসতাম, আমি কিন্তু একবারে আসি না, কোনো কখনই না। আমি একটা চারা বপন করে আসি, সেটা আমার ব্যবহারের, তার সাথে আমার যোগসূত্রের একটা কাহিনী, একটা গল্প, একটা ছোট্ট মানে জিনিস আমি সেই বাসায় সে বাড়িতে বপন করে আসি, যাতে পরবর্তীতে তার সাথে আমার যোগাযোগ হয়, তার সাথে আমার বাহাস হয়, যুগলবন্দী হয়। এইভাবে গত 40-45 বছরে নানা রকম শিল্পীদের সঙ্গে যোগাযোগ করে আমি অনেক শিল্প সংগ্রহ করেছি। কাউকে আমি অনুরোধ করেছি, এঁকে দিয়েছেন, কেউ কেউ খাতা দেওয়ার সাথে সাথে বলা লাগে এঁকে দিয়েছেন। আমি এখনো তাই করি, এটা আমার নেশা। আমি যেমন ছবি তুলি, একই সঙ্গে আমি এই রেখা, প্রত্যেকটি রেখার মধ্যে কিন্তু আমি অনেক বাক্য দেখি। আপনারা মনে করবেন না যে পূর্ণাঙ্গ পত্রিকা আঁকা বা কেজি সুব্রমণিয়াম আমি অথবা যোগেন চৌধুরী, মুর্তজা বশির, কাইয়ুম চৌধুরী, এস এম সুলতান বা
কামরুল হাসান তাদের ড্রয়িং এর মধ্যে শুধু রেখা লম্বা টান না, হাজার হাজার শত শত শব্দের বাক্য রচনা আছে, যেমন কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, এগুলোর মতো আমি এক একটা বই হিসেবে দেখি। বাংলাদেশে আমরা যারা বিভিন্ন মিউজিয়াম গ্যালারিতে ছবি দেখতে চাই, এমনকি অনেক আর্টিস্টরা তারা কিন্তু শুধু দেখে, দেখে চলে আসে। অনেকের মনের মধ্যে গেঁথে থাকে, অনেকের মনের মধ্যে থাকে না। আমি কিন্তু পাঠ করি, প্রত্যেকটা ছবি আমি বারে বারে দেখি। আপনারা দেখবেন যে প্রায় একটা প্রদর্শনীতে, প্রায় বেশিরভাগ প্রদর্শনীতে আমি যাই, একটা আলোকচিত্র শিল্পীরা হয়তো যায় না, আমি বারে বারে যাই। 21 দিন আগেও তাবরিজের প্রদর্শনীতে আমি 6 বার গিয়েছি। শুধু দেখতাম রেখাগুলি কিভাবে টান দেয়, কিভাবে আঁকে, ওগুলোর মধ্যে কি বাক্য রচনা লেখা আছে সেগুলো আমি পড়ি, দেখি। এটা আমি বললাম এই কারণে যে আমার এক ধরনের অবসেশন এবং ভালোবাসা আছে শিল্পীদের প্রতি। আমার এই 48 বছরের শিল্পী জীবনে যারা আমাকে বিভিন্ন উপহার দিয়েছে, যারা আমাকে ধন্য করেছে, কৃতার্থ করেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি কবি এবং চিত্রশিল্পীদের কাছে। আজকে এখানে যারা চিত্রশিল্পীরা উপস্থিত আছেন, তারা সবাই আমার শিক্ষক, তাদের কাছ থেকে শিখে আমি তারা অনেক উপহার আমাকে দান করে। এইসব উপহারের এই প্রদর্শনী একটা ক্ষুদ্র প্রয়াস। এরকম প্রায় 10,000-এর উপরে ড্রয়িং আমার ব্যক্তিগত সংগ্রহে আছে। আমি একটি জাদুঘর করতে চাই, ফটোজিয়াম নামে। এখানে আমার যারা বসে আছেন তারা সবাই আমার মুরব্বী, এবং এই যে 4 জন বসে আছেন রুমি ভাই অবশ্যই আমার মুরব্বী। এরকম একটা গ্যালারি আপনি চালাচ্ছেন আপনি বাংলাদেশে, এরকম একটা ছোট গ্যালারি টিকে থাকাই প্রায় অসম্ভব। এবং আমি ফয়েজ আহমেদের নাম কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই, যে এইরকম একটা গ্যালারির সূচনা উনি করেছিলেন। আজকে উনি নেই, প্রয়াত। রুমি ভাই এই গ্যালারিটাকে বাঁচিয়ে রেখেছেন আমার জন্য, আপনাদের জন্য, শিল্পীদের জন্য। গ্যালারি যদি না থাকে শিল্পী বাঁচবে না, শিল্পকর্ম ফ্লারিশ করবে না, বিকশিত হবে না। নতুন প্রজন্ম কি শিখবে? শিল্প সংস্কৃতি সব মরুভূমি হয়ে যাবে, সেটাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি গভীরভাবে কৃতজ্ঞ শিল্পী মনিরুল ইসলাম, যার সঙ্গে আমার অনেক গভীর স্মৃতি আছে। এবং আজকে এই যে ক্যাটালগ মনির ভাইয়ের হাতে আপনারা দেখলেন, এই ক্যাটালগের প্রচ্ছদের ছবি তিনি ভালোবেসে আমাকে দিয়েছিলেন 2008 সালে মে মাসে স্পেনের মাদ্রিদ শহরের একটি পার্কে। আজকে মনির ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। এবং আমার বন্ধু মঈনুদ্দিন খালেদ, কোন প্রদর্শনীর ক্যাটালগে তিনি যদি না লেখেন, শিল্পীরা কিন্তু মন খারাপ হয়ে যায় এবং তারা অন্ধকার দেখে। কাজে তার একটা লেখা অত্যন্ত প্রয়োজন। তিনি ওই ক্যাটালগের জন্য লিখে দিয়েছিলেন 2016 সালে। সেই লেখাটা ইংরেজিতে অনুবাদ করে ছাপা হয়েছে। হামিদুজ্জামান খান আরেকজন কিংবদন্তি তুল্য মানুষ। আমাদের সমাজে এরকম শিল্পী এখন কম, অনেক কম, হাতে গোনা। তার মধ্যে মনির ভাই, হামিদুজ্জামান খান, তারা 2 জন উপস্থিত আছেন। আমি মনে করি যে আমাদের এই গ্যালারিতে আজকে 500 মানুষ উপস্থিত আছেন, এবং আমি সাংঘাতিক খুশি আছি, অত্যন্ত আনন্দিত যে এরকম একটি মহতী অনুষ্ঠানে এরকম 2 জন লেজেন্ডকে আমরা সামনাসামনি দেখছি। আপনারা হয়তো এখন মনে করবেন, একই রকম আমিও মনে করতাম অনেকদিন, যখন শিল্পী সুলতান কোনো অনুষ্ঠানে আসতো, এমনকি কামরুল হাসান, উনি আমার প্রদর্শনী উদ্বোধন করেছিলেন। কামরুল হাসানের একটা লেখা দেখবেন এই ক্যাটালগটার মধ্যে আছে, সেটি একটি প্রদর্শনী দেখতে এসে লেখা। আজকে এই লেখাটা পড়লে আমার চোখের পানি চলে আসে, কারণ লেখার মধ্যে উনি যে থাকবে না, না থাকলে আমার হাতে তোলা ছবির মধ্যে উনি থাকবেন, সেটা উনি খুব সুন্দরভাবে উনি বিবৃত করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা প্রেসের লোক, টেলিভিশন চ্যানেলের লোক, তাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ যে এইরকম একটা অনুষ্ঠানে আপনারা আসছেন। আপনাদের সবার কাছে আমি আলাদা আলাদা কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন, বুদ্ধি দিবেন কিভাবে আমি একটা জাদুঘর করতে পারি। ফটোজি আপনাদের ধন্যবাদ। আমার ওই 10 দিন আগে আমার একটা বড় অপারেশন নাসিরের সাথে আমার বহুদিনের একটা বিনিময় বন্ধুত্ব। সে বাড়িতে ছিল আমার এখানে, আমার বাসা। আমরা অনেক ছবি, 500 মতো ছবি, আরো বেশি। আমার মনে আছে ওই যে বোল্ডিং এর বাসায় অনেক ছবি তুলছে, গোল ফাইটের যেখানে স্টেডিয়াম, ওখানে বোল্ডিং বলে। তারপর আমাদের অনেক নস্টালজিক স্টোরি আছে। মাদ্রিদ শহরটা খুব সুন্দর, সেখানেও এই স্প্যানিশ লাইফ কিরকম নাসির মাহমুদ জানে, এবং তার অনেকগুলা ছবি এখনো ওগুলা মানে
কালেকশনে আছে। তার আমরা চিত্রশিল্পী, তার সেও ছবি আঁকে। ফটোগ্রাফিটাকে বলা হয় প্লাস্টিক আর্ট, এবং সে আলো দিয়ে ছবি আঁকে, ফটোগ্রাফি। হ্যাঁ, এটা ল্যাটিন শব্দ, আলো দিয়ে ছবি আঁকা। তো আজকে তার যে ফটোগ্রাফি একজন মানে লিভিং এভিডেন্স যেটা বলা যায়, ফটোগ্রাফার তো আমাদের অনেক ভালো ভালো এই দেশে ফটোগ্রাফি অনেকে চলে গেছে। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে ফটোগ্রাফি একটা ইম্পর্টেন্ট, যদি ছোট দেশ কিন্তু খুব ভালো ভালো ফটোগ্রাফার যারা মানে ম্যাটেরিয়াল নাই কোনোরকম, ওইভাবে তো কষ্ট করে বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড অনেকে চার্জ হয়ে গেছে, অ্যাওয়ার্ড পেয়েছে বিভিন্ন ফটোগ্রাফি। তারপরে আমরা তো মনে করি ফটোগ্রাফার ক্যামেরা টিভি এগুলা সবাই ধারণা, কিন্তু আসলে ফটোগ্রাফি সেভেন্থ আর্ট, এটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে গেছে আবার এই শব্দটা। ফটোগ্রাফি একটা বিরাট জিনিস, যেটা ওরা তারা বুঝে যে কোন সময় তার একটা শাটার, যেটা 1000 মানে 1 সেকেন্ডে 1 ব্যবহার করলে এই টাইমটা যে কত ভেরিয়েবল হতে পারে, সেটা ফটোগ্রাফারটা ভালো জানে। তো নাসারের যে কালেকশনগুলো, এগুলো খুব মানে তার অটোবায়োগ্রাফি পার্টি, আর তাছাড়া খুব একটা এগুলা মানে লেখক শিল্পী যে ছবি সাধারণত হয় না কোনো গ্যালারিতে, যদিও এই ছবিগুলা খুব একটা বিরাট সাইজ না, সাইজটা এগুলো খুব ইন্টিমেট। পেইন্টিং এর ভিতরে অনেক লাভ এন্ড অ্যাফেকশন যেটা দেওয়া আছে, হ্যাঁ, সেটা অন্যভাবে যখন এই ছবিগুলো স্টোরি বের করা যায়, যেটা কোনো কমার্শিয়াল কোনো ছিল, মোটিভেশন নাই, এটা সম্পূর্ণ অন্য অন্য ধরনের মানে বিভিন্ন ছবিগুলা করা, এবং এক কথা বলতে হবে ইন্টিমেসির নাসির একটা মিউজিয়াম করবে, এটার জন্য তার আপ্রাণ চেষ্টা, এবং সেটা আশা করি তার যে উইল পাওয়ার যেটা আছে, সেটা তার সার্থক। এই ছবিগুলা আস্তে আস্তে এটা সে চায় না ছবি এগুলো ইয়ে করতে, কিন্তু অর্থের দরকার, তাই না? তো তার মেইন ফ্যাক্টর। তো এটা আমার আশার যে এই উইল পাওয়ারটা বড়, এটার পিছনে একটা কঠিন ইয়া থাকবে, ইচ্ছা থাকবে, এটা হবে। আশা করি অল মাই উইশ যে তোমার সব সার্থক। আপনার সবাই ধন্যবাদ আসার জন্য। আমি আসলে আজকে বক্তার না, আমি সব জায়গায় যাই বক্তার ছাড়া, কিন্তু আমার বসে anyway সবাইকে ধন্যবাদ, ভালো এটাই আমি অনুরোধ করছি আমাদের আজকে এই এক্সিবিশন সম্পর্কে অফিসিয়ালি যেন বলার কথা আমাদের দেশের বিশিষ্ট চিত্র সম্পাদক লেখক ধন্যবাদ ধন্যবাদ রহমান। আর এখানে যারা আছেন তারা একই সঙ্গে মন্ত্রী এবং বন্ধু, এটা কি জানি না, বসেছিলাম মনির ভাইয়ের মাঝখানে এবং হামিদুজ্জামান খানের মাঝখানে আমি, আর তার দিকে রূপ মামুন সবাইকে মুরব্বী বানিয়ে ফেললো। আমরা তখন টের পাচ্ছিলাম যে কাদের মাঝখানে বসে আছি মুরব্বী হওয়া। যাই হোক, প্রথমত এই গ্যালারিতে আসলে আমি স্মরণ করি ফয়েজ আহমেদ। গ্যালারি একটা বড় ব্যাপার, এটা মোক্ষমভাবে উপলব্ধি করেছেন তিনি ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদকে আজকের জেনারেশন অনেকে চিনবেন, তিনি একাধারে অনেক কিছু, দুই মেরুর মানুষ মনে হবে আপনাকে। তিনি খুবই শিশুদের প্রিয় শিশু সাহিত্যিক, চড়াকার, কামরুল হাসানের ঘনিষ্ঠতম বন্ধুদের একজন। অন্যদিকে তিনি কত বড় বিপ্লবী কমিউনিস্ট, যেটা আপনারা সবাই জানেন, এবং
স্বৈরাচারী সরকার হটানোর সময় 90-এর দশকে তিনি ছিলেন সর্বাগ্রণী। সবার আগে যাকে দেখেছি, যাকে পালাতে হয়েছে, তিনি অ্যারেস্ট হতে পারেন, গুম হতে পারেন, গুলি খেতে পারেন। সেই ফয়েজ ভাইয়ের নামের সঙ্গে শিল্পাঙ্গন হচ্ছে তার সন্তান, আছেন তার ভাইস্তা রবি হামিদ ভাই। তার সম্পর্কে অনেকগুলো লিখতে হলো এত রাত্রে। আর মনির ভাইয়ের কথা তো বিশ্বাস করা যাবে না। মামুনের মতো আমারও সৌভাগ্য হয়েছে বেশ কিছুদিন মাতৃদের বাসায় কাটানোর। আর নাসির আলী মামুনের সঙ্গে আমার দেখা 70-এর দশকের মাঝামাঝি সময় বাংলা একাডেমিতে। সেও 70-এর দশক মাঝামাঝি মানে অনেক সময়, কিন্তু তো সেখানেও সে এক্সিবিশন করেছে ওপেন স্পেসে, ছবি ঝুলিয়ে রেখেছে দিয়ে ক্লিপস দিয়ে। তো মামুনের এখন বিষয়টা হয়ে গেছে এরকম যে মামুন ফটোগ্রাফার, আবার একই সঙ্গে একজন খুব বড় সংগ্রাহক। আবার তার সঙ্গে তো ছবি উনি ফটোজিয়াম নামে ফটোগ্রাফির একটা সংগ্রহশালা করার জন্য সেগুলো বিক্রি করে দিচ্ছেন। তো আজকের এই প্রদর্শনীর মতো আরো একটি প্রদর্শনীতে লিখেছিলাম দীর্ঘ করে, আরো একাধিক ক্যাটালগ আমি লিখেছি মামুনের। তো মামুন অনেক একটা রহস্যময় মানুষ ভালো হয়, খারাপও হয়। মামুন আমার বন্ধু, মামুন ভালো। তো এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে মামুন একদিন আমার সঙ্গে একদিন বা একাধিক দিন কিবরিয়াসের বাড়িতে গেলেন এবং আমি বেশি দৌড়াম। কিবরিয়াসের আমাকে খুব পছন্দ করতেন, তার স্টুডিওতে আমিও বসেছি। কিন্তু মামুন যথারীতি যে কথা বললেন, কিবরিয়াসের কিন্তু চোখে আঁকে গেলেন দুইটা বের করে দিয়েছে। তো বুঝতেই পারেন কিবরিয়া ছবি এঁকে দিয়েছে মামুনকে, এবং এই ছবি আমার বাসায় ছিল। মামুন একটু পর পর ফোন করতো, যাই হোক পরে আমি নিয়ে গেছি ছবি আমার কাছে ছিল, ওর জন্য লিখে দিয়েছে। এখন এই প্রদর্শনীটা দেখলে আমাদের দু ধরনের বিষয় কাজ করে। একটা বিষয় হচ্ছে যে আমার যদি এই ছবিগুলো থাকতো আর আমার যদি সচ্ছলতা থাকতো, তাহলে আমি কোনোভাবে এই ছবিগুলো বিক্রি করতাম না। নিতান্ত যদি আমার ভাত খাবার পয়সার অভাব না, এটা একটা বড় ব্যাপার। আর এইসব প্রদর্শনীর আরেকটা গুরুত্ব হচ্ছে যে আমাদের দেশে যেহেতু স্থায়ী গ্যালারি নেই, স্থায়ী গ্যালারি ডিজিটাল ছিল না, এবং খুব পরিহাসের বিষয় এই সংগ্রহটা বাংলাদেশ নামের একটা রাষ্ট্র যার শিল্প চর্চার ইতিহাস খুবই গৌরবের এবং বহুমাত্রিক, সেই রাষ্ট্র কিন্তু আমাকে একসঙ্গে এই সুব্রমণিয়াম, যোগেন চৌধুরী, সুরেন দাস, কামরুল হাসান, সুলতান এগুলো দেখাতে পারে না। এরকম একটা বিস্ময়কর ব্যাপার যে এতগুলো ছবি দেখাতে পারে না। হয়তো ব্যাঙ্গালোর পারে, ব্যাঙ্গালোর বিক্রি করে দেয় অনেক সময়, ব্যাঙ্গালোর চলছে এক্সিবিশন। কিন্তু এই যে প্রদর্শনীর মধ্য দিয়ে আমাদের একটা বড় সুযোগ হয়েছে। আপনারা যারা মিডিয়া থেকে এসছেন তাদের একটু দায়িত্ব আছে, সেই দায়িত্ব আপনারা যদি পালন করেন আমরা খুব কৃতার্থ হব। যে মানুষ যদি একটা সত্যিকার ছবির মুখোমুখি দাঁড়ায় সেটা এক জিনিস, যখন এটা পত্রিকার পাতায় কিংবা অন্যত্র ছাপা হয়ে যায় তখন এটা ফেক, এটা প্রিন্টেড। এটার মধ্যে কোনোভাবেই যেই মাধ্যমে কাজ করা হয়েছে সেই মাধ্যমের সারাংশার বা সারবস্তু বা নির্যাস আমরা নিতে পারবো না, এটা সম্ভব না। এটা প্রিন্ট ছাপা হয়ে গেলে আর এটা কি থাকবে, পেন্টিং ছাপা হয়ে গেলে কি থাকবে। সুতরাং এই যে ছবির মুখোমুখি হওয়া, প্রায় এই যে আমাদের এই অঞ্চলে ছবি চর্চার বিরাট একটা সচিত্র কি বলবো সচিত্র পাঠ, একটা সুযোগ হয়েছে এই প্রদর্শনীটা দেখার পরে। মিডিয়ার মাধ্যমে যদি এটা প্রচারিত হয় তাহলে খুব ভালো হবে। এবং আমাদের দেশের যারাই আছেন তারা তাকে এতগুলো ছবি এঁকে দিয়েছেন, এটা আমার ভাবতেও মানে অবাক লাগে যে কি করে মামুন এতগুলো জিনিস সংগ্রহ করলো। এটা তার ব্যক্তিত্বের চমৎকারিত্বই বলবো, কারণ হচ্ছে তা না হলে এইভাবে ছবি বিশ্বাসই হয় না যে এত ছবি। এবং তিনি এর আগে ছবি প্রদর্শনী করেছেন, বিক্রি করেছেন ফটোজিয়াম করার জন্য, এবার করছেন এবং আরো ছবি তার কাছে আছে। এটা তো একটা, তিনি নিজেই তো একটা মিউজিয়াম, নিঃসন্দেহে তিনি তো একটা মডার্ন আর্ট গ্যালারি।
নাসির আলী মামুন। মনোরম গ্যালারি মানে এইটুকু সংগ্রহ থাকলে যে কোনো দেশে একটা মানুষ তার ব্যক্তিগত একটা গ্যালারি করে সবার জন্য উন্মুক্ত করে দিত, আমি মনে করি। তো এই গ্যালারিটা যদি আমি ধীরে ধীরে যাই তাহলে বুঝতে পারবো যে সুবিধা দুটো। একটা জিনিস হলো যে অনেক ছবি হচ্ছে রেখা ধর্মী, অর্থাৎ রৈখিক পরিমার্জনার মধ্যে দিয়ে শিল্পীর শিল্প সৃষ্টির অন্তরালে যে জ্যামিতিক হিসাব থাকে সেটা পরিস্ফুট, সেই ভাবটা সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। বড় ছবি না হলে ছোট ছবির মধ্যে যে জিনিসটা, আবার ছোট ছবির মধ্যে সেই মেজাজটা থেকে যায় যে তিনি কি ধরনের মনোমুদ্রা যোগ করেন সৃজনশীলতার মধ্য দিয়ে সেগুলো। এবং অনেক ছবি আপনারা দেখবেন যে এইভাবে আমরা দেখিনি। এটা ইউনিকনেস এই জন্য যে মামুনকে এগিয়ে দিয়েছে ওই ছবিটা এক প্রদর্শিত হয়নি, সেই একটা সুযোগ তৈরি হয়েছে যে মামুনের সংগ্রহের ছবি আমরা দেখছি, মানে এটা একটা একটা ভার্জিন, মানে এটাকে ভার্জিনই বলে, বাইরে যে প্রদর্শনী হয় যখন একটা নতুন ছবি, সেই ধরনের একটা প্রদর্শনী আমরা দেখছি। ছবি সংখ্যা প্রচুর, দেখতে একটু অসুবিধা হতে পারে, আবার ছবির মাপ যেহেতু বড় নয়, চোখ ছোট করে করে দেখলে একটু দেখা সম্ভব হবে। মামুন এই যে ছবি আমরা দুই চোখ খুলে আঁকি, কিন্তু মামুন তো আসলে মূলত এক চোখা মানুষ। এক চোখা মানুষ মানে হচ্ছে সে এক চোখা যন্ত্রের শিল্পী, লেন্সের ভিতর দিয়ে এক চোখে দেখতে হয়, ফটোগ্রাফি করে। ফটোগ্রাফি শিল্পীরা তো এক চোখ দিয়ে দেখে, কারণ লেন্স থেকে এক চোখ দিয়ে দেখায় লেন্সের ভেতর দিয়ে, কিন্তু পেইন্টাররা দুই চোখে আঁকে এবং তারাও কিন্তু চোখকে শুরু করে পারফেকশন বোঝার জন্য ছবির আগে পিছিয়ে যায়। সো তার একটা দৃষ্টি আছে, সেই দৃষ্টিটা বহু সঞ্চারী, বহু দিকে ধাবিত হয়, অন্তর্দৃষ্টি বাইরের দৃষ্টি যায় বলি, সেটার মধ্য দিয়েও তার যে জীবনের যাপন এবং যাত্রা এবং গতিপথ, এগুলোর সবকিছুই আমাকে বন্ধু হিসেবে বিস্মিত করে। যদিও ও আমার বাসায় যায়, ওকে আমি খুব ভালো করে চিনি, তার স্ত্রীর সঙ্গে আমাদের অনেকের যোগাযোগ আছে। তিনি অত্যন্ত মামুন অনেক যত্ন আত্মি করে, যার জন্য মামুন যে কোনো সময় বেরিয়ে পড়তে পারে, এটা একটা বড় ব্যাপার। পরিবারের থেকে সহযোগিতা না পেলে মামুন ক্যামেরা নিয়ে এত ছবি তুলতে পারতো কিনা আমার মনে হয় না, কারণ তার স্ত্রীর কথা আমরা বলি না যে মামুন যে সংসার ফেলে বেরিয়ে যায়, এবং এটা একটা বড় ব্যাপার। মামুন সম্পর্কে আরেকটা ব্যাপার বলি, বিখ্যাত লোকদের প্রতি আকর্ষণ তো সবারই থাকে, বিখ্যাত লোকদের তিনি ছবি তুলেছেন, এবং যারা ছবি আঁকেন না সেই সব লোকদের দিয়ে ছবি আঁকিয়েছেন তিনি। নোবেল লরেট একজন কাছে গিয়েছেন, ছবির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কেমিস্ট্রিতে নোবেল পেয়েছে, মামুনকে ছবি এঁকে দিয়েছে, ফিজিক্সে নোবেল পেয়েছে, ছবি এঁকে দিয়েছে। আমি এরকম অনেক ছবি দেখেছি। একটা নাম বলেন তো, ইউনুস ছাড়া বাইরে যে তারপরে এরকম আমি অনেক ছবি দেখেছি যে নোবেল লরেট, কিন্তু তার কোনো ছবি জগতের সঙ্গে সম্পর্কিত না। ছবি অদ্ভুত সব কাণ্ড আছে মামুনের। তো এটা একটা মানুষের যাত্রার মধ্যে বিশেষ, মানে তার অ্যাপ্রোচের মধ্যে একটা কি বলবো, একাগ্র নিষ্ঠ, এবং তাকে তাদের সামনে সৎ অভিব্যক্তি দিয়ে তাদেরকে আক্রান্ত করতে হয় বা প্রভাবিত করতে হয়, না হলে তার পক্ষে এই জিনিস অর্জন করা সম্ভব নয়। এবং একই সঙ্গে মামুন কিন্তু স্বল্প ভাষী, খুব যে কথা বলেন তা না, আজকে দেখলাম একটু বেশি কথা বলবো, আরো কম বলে। আর নিম্ন স্বর, গলার আওয়াজ খুব জোরালো নয়, তখন চিৎকার দিতে আমি মামুনকে। যাই হোক, এই ছবি মামুন বিক্রি করে দিচ্ছে। তো আমার কাছে একটা জিনিস মনে হয়েছিল যে মামুন যদি নিজস্ব সংগ্রহে রাখতো, ফটোমিউজিয়াম করা সত্ত্বেও কিছু ছবি, আমি জানি না মামুনের কি পরিকল্পনা, তাহলে সেটা কিন্তু একটা ভালো বিষয়। হ্যাঁ, একদম ওই ধরনের ছবি যদি ফটোগ্রাফির সঙ্গে থাকে তাহলে খুবই ভালো হবে। আর মামুন নিজেও খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ছবির মধ্যে সে অনেক বাক্য দেখে। আসলে একটা মিডিয়ার লোক আরেকটা মিডিয়ার একটা লাইন তো অনেক কথা বলে, দুইটা টান, একটা টানের মধ্যে একটা টান পড়াতে গেলে আমাদের 11-15 মিনিট লাগে। গরু পড়াতে গেলে গরুর মধ্যে কয়টা রেখে আছে, তাই না? পড়াতে গেলে কিন্তু আধা ঘন্টা লাগে একটা গরু। সো সেটা চমৎকার বলছে যে একটা রেখার মধ্যে অনেক কথা খুঁজে পায় মামুন।
আপনি এখানে দেখবেন মিডিয়াগত বৈচিত্র্য আছে, সেটা একটা বড় ব্যাপার। ক্যাজুয়ালি রাখলে কেমন হয়, তাৎক্ষণিকভাবে রাখলে কেমন হয়, আবার একটা মুখস্থ মুদ্রা রাখলে কেমন হয়, নানান রকম ব্যাপার আছে। এগুলো চোখকে একটা বিশেষভাবে শান্তি দিবে, কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন ভাষার মধ্য দিয়ে যাই এবং কখনো খুব চিকুর হালকা চুলের মতো রেখা শেখা, আবার কখনো বোল্ড লাইন, কখনো শাহাবুদ্দিন, কখনো মনিরুল, কখনো কামরুল। এই যে বিচিত্র বিহার চোখের ভ্রমণ, এই চোখের ভ্রমণের জন্য আমার মনে হয় এটা একটা ভালো শিল্প শিক্ষা, শিল্প দীক্ষা আমাদের হতে পারে। শিল্প পাঠের এই প্রদর্শনী শুধু প্রদর্শনী মাত্র নয়, শিল্প পাঠের একটা বড় সুযোগ। অনেক যুগের, অনেক মানুষের, অনেক সৃজনশীল মানুষের তুলি কলমের স্বাক্ষর আমরা এখানে দেখতে পাচ্ছি। এই আয়োজন করে মামুন একটা বড় সুযোগ করে দিলেন, শিল্পাঙ্গনের রবীন্দ্রমান এটা আয়োজন করেছেন। আমি এখানে আমাকে আহ্বান জানিয়েছি বক্তা হিসেবে, এই জন্য আমি কৃতজ্ঞ, আসলে কৃতজ্ঞ যে এরকম একটা আয়োজনের মধ্যে দিয়ে আমি কিছু কথা বলতে পারছি। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, সেটা তো গ্যালারির স্বত্বাধিকারী বললেন। এত উঁচুতে গ্যালারি যে এটা আসলে খুব সুস্বাদ্য হয়ে গেল। সারাদিন ক্লাস নিয়েছি ইনস্টিটিউটে, তো তারপরে এই সপ্তাহ খুব ডিফিকাল্ট হয়ে গেছে। আপনারা এই ছবি দেখে নিঃসন্দেহে শিল্পানন্দ পাবেন, এটা সবচেয়ে বড় কথা। এরকম বৈচিত্র্যের শিল্প দেখে, এরকম বৈচিত্র্যপূর্ণ শিল্প দেখার সুযোগ ঢাকা শহরে কিন্তু নাই। আজকে এই জন্য কিন্তু এই প্রতিদিন দিনটা বা বিশেষ করে যোগাযোগ চলবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি ঢাকার শিল্প রসিকদের জন্য, শিল্পার্থী বা বিদ্যার্থী, শিল্প বিদ্যার্থীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রদর্শনী। সেই মেসেজটা যেন যায়, শুধুই যেন গ্যালারি, মামুন, ক্রেতা এই বলয়টা মনে না থাকে। আমরা ছাত্রদের আহ্বান করতে পারি, শিক্ষার্থী প্রচুর, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক শিল্পানুরাগী আছে। ছবিটা যেন অবশ্যই লাল দিন পরে কারো বাড়িতে না চলে যায়, সব প্রদর্শনী শেষ দিন পর্যন্ত থাকে, এই বিষয়ে আমি অনুরোধ করছি। তো আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। মামুনের কে অভিনন্দন, রুমিকে অভিনন্দন। আর খুব আনন্দ বোধ করি আমরা অমিত ভাইয়ের সঙ্গে থাকি, অমিত ভাইয়ের সঙ্গে থাকি। অনেক কারণের মধ্যে একটা বড় কারণ, এই দুটা মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলে। মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলে খুব আন্তরিক মনে হয়, এটা বড় ব্যাপার। তারা প্রমিত ভাষায় কথা বলতে পারে না, প্রমিত ভাষায় কিছু করতেও পারে না। প্রমিতের যে অমিত সম্ভাবনা হচ্ছে তাদের শিল্প। ধন্যবাদ। আজকের উদ্বোধক শিল্পী হামিদুজ্জামান খান তিনি করবেন এবং এই প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করবেন। সবাইকে আমার শুভেচ্ছা। এই শীতে প্রবাসী ঢাকা শহরে আসার জন্য আমি মনে করি এই প্রদর্শনী খুব একটা ইম্পর্টেন্ট প্রদর্শনী, কারণ এই যাদের কাজ আছে খুবই বাংলার কাজ, আর মৌলিক কাজগুলোর মধ্যে কিন্তু একটা মৌলিকতা আছে। আমি ফিল করি যে আমি যদি এই একজন না দিতাম আমার অফিস একটা থাকতো। তো মামুনকে জন্য আমার আন্তরিক অভিনন্দন এই 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 সুযোগটা করে দেওয়ার জন্য, ছবি দেখানোর জন্য। মামুন ছবি ভালোবাসে। আমি বলি আমার একটা এক্সিবিশন ছিল পাশে একটা গ্যালারিতে, প্রায় মামুন আসতো, প্রায় আসতো। আচ্ছা আমার পুরো আমি আসছি, কেন আসছি যে এক্সিবিশনটা খুব একটা আমার ভালো লাগছে, এই জন্য আসাটা। এই যে ভালোবাসা, এটা কিন্তু তার ভিতরে কাজ করে বলেই এই সংগ্রহ আমার মনে হয়, এবং শিল্পীদের প্রতি একটা ভালোবাসা আছে, যার জন্য এইগুলো আমরা এই প্রদর্শনী পেয়েছি। আর শিল্পাঙ্গনের কর্ণধার রবীন্দ্রমানকে বলি, তুমি একটা সুন্দর ক্যাটালগ করেছো, অপূর্ব ক্যাটালগ। ক্যাটালগের মধ্যে অনেকের ছবি আছে, কালেকশনগুলো খুব সুন্দর, যাদের আমরা আমাদের যারা আমাদের মধ্যে নাই তাদের ছবিগুলো ক্যাটালগের মধ্যে একত্রে আছে এখানে। এটা একটা এই ক্যাটালগের একটা কালেকশন করার মধ্যে তো সব মিলে আমার মনে হয় এই প্রদর্শনী খুব গুরুত্বপূর্ণ প্রদর্শনী আমি মনে করি। আর নাজনীন ভাই একজন আমাদের এই বয়স হয়তো অল্প বেশি বয়স আমাদের তুলনায়, আমার তুলনায় অনেক ছোট, কিন্তু এখন কিন্তু খুব তার কাজের মধ্যে যে কোয়ালিটি, বিশেষ করে ফটোগ্রাফি,
আমি পাগলে যাই হিসেবে যে লাস্ট অ্যাক্টিভিটিটা হলো মানে ব্ল্যাক এন্ড হোয়াইট এত সুন্দর দিন হতে পারে এটা আমাদের কল্পনার বাইরে ছিল খুব সুন্দর প্রদর্শনী তো এইটা আমাদের জন্য লাভ আমাদের দেশে তো সুন্দর কাজ হচ্ছে ধন্যবাদ থেকে আপনার অভিনন্দন এবং মনির ভাইয়ের সাথে আমরা তো বুঝেছি যে মনির ভাই আমাদের মধ্যে আছে মনির ভাই আপনি সুন্দর যদি হন আপনি সুস্থ থাকবেন আমরা আশা করি খালেদ ভাই দেখলে মনে হয় বেশি পড়াশোনা কিন্তু রিটায়ারমেন্ট হচ্ছে আমাদের সাথে পাশে আমরা আছি দীর্ঘদিন আমরা কিন্তু সবাই আমরা কিন্তু সবাই এই কিশোরগঞ্জের বাংলায় কথা বলি ঠিক আছে ময়মনসিংহ খুব ভালো তো আমরা আনন্দিত থাকবো আমি এই প্রদর্শনী রুমিকে ধন্যবাদ জানিয়ে আমি এই প্রদর্শনী শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী। আমাদের এখানে ব্যবস্থা আছে, আপনারা জয় করুন। শুভ দুপুর।